বাঁচতে তাই বিজেপি চাই ২৬-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম একটা স্লোগান দিলেন মঞ্চ থেকে। আমাদের সঙ্গে বাসুদা রয়েছে। দাদা, এই যে ২৬-এর ভোটের জন্য এরকম একটা স্লোগান দিলেন, আমরা দেখেছি আগের বারের ভোটেও মোদী স্লোগান দিয়েছে, বঙ্গে এসেছে, উজ্জীবিত করেছে কর্মীদের, কিন্তু তাতে তো আসন সংখ্যা কমেছে বই বাড়েনি। তাতে বিজেপি এইবারে যে পরিবর্তনের ডাক দিয়েছে সেই তালিকা আমরা যদি দেখি, মেয়েদের কথা আছে, শিল্প আনার কথা আছে এবং চাকরি আনার কথা রয়েছে। পারবে এবারে বঙ্গে বিজেপি? বঙ্গে বিজেপি পারবে কি পারবে না সেটার চেয়ে বড় কথা হচ্ছে যেগুলো বিজেপি সরকার বাংলার সঙ্গে যে বঞ্চনাটা করছে সেই বঞ্চনার বিষয়টা সেটা কি হবে সেটা আগে বলুক। ১ নম্বর হচ্ছে ১০০ দিনের কাজ, রাজ্য সরকার নাকি জোট চুরি করছে, সেই কারণে বিজেপি সরকার টাকা পাঠানো বন্ধ করে দিল। তাতে কারা মরছে হচ্ছে আমাদের এখানকার যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের দিন আনি দিন খাই অবস্থা, তাদের কিন্তু ১০০ দিনের কাজের উপর তারা নির্ভর করে, সেই টাকাটা তারা পাচ্ছে না, বিজেপি সরকার সেই টাকা দিচ্ছে না, তারা আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে বাংলার বাইরে বাংলার শ্রমিক যে সংখ্যালঘু মানুষজন তারা বাইরে যাচ্ছেন এবং তারা বাংলা ভাষায় কথা বললে তারা আক্রান্ত হচ্ছেন, এবং কার কার হাতে আক্রান্ত হচ্ছেন? বিজেপির প্রশাসনের হাতে। এর সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে চোরগুলো বসে আছে, এই যে যুবরাজ এবং পিসি, এই যে দুই চোর মহাচোর বসে আছে, সেখানে দাঁড়িয়ে এখানে মোদি গতকালই বোধহয় ভাষণ দিয়ে গেল যে সব চোরকে দেখে নেওয়া হবে। আরে এতদিন ধরে এত কিছু হচ্ছে, যুবরাজকে জেলে ভরছে না কেন? কতগুলো খুচরো মালকে নিয়ে চলছে আর কি। আর যে লোকগুলো ওর দলে গেছে, মানে ওয়াশিং মেশিনে ধুয়ে আর কি, সেগুলোও তো বড় বড় চোর, সেগুলোর কি হবে? কতগুলো মাতাল লম্পট চোরকে নিয়ে বিজেপি সরকার চালাচ্ছে কেন্দ্রে, আর এখানে মমতা ব্যানার্জি কতগুলো লম্পট মাতাল চোরকে নিয়ে সরকার চালাচ্ছে রাজ্যে। কেন্দ্রে একটা দাঙ্গাবাজের সরকার চলছে, রাজ্যে একটা তোলাবাজের সরকার চলছে। আসলে যদি বাঁচতে হয় বাংলাকে, তাহলে এই তোলাবাজ এবং দাঙ্গাবাজের মধ্যে যে একটা দুষ্ট চক্র গড়ে উঠেছে, যে নেক্সাস গড়ে উঠেছে, সেইটা ভেঙে দেয়া দরকার। এবং সেটার জন্যে শুধুমাত্র নির্বাচনী জয়ের জন্যে নয়, একেবারে মানুষের জন্যে, মানুষের দাবি দাবার জন্যে বামপন্থীদের সরাসরি রাস্তায় নেমে আন্দোলনটা করা দরকার। সেইটা যদি হয় তাহলে এই দুই চোর, দুই তোলাবাজ, দুই দাঙ্গাবাজের হাত থেকে বাংলা বাঁচবে। বাংলার যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতি হচ্ছে সৌভ্রাত্রের সংস্কৃতি, সেই সৌভ্রাত্রবোধ যাতে মানুষের মধ্যে টিকে থাকতে পারে, বাংলার মানুষ সেই চেষ্টাটাই করছে। কিন্তু বাংলার মানুষ অসহায় হয়ে পড়েছে। কেন্দ্রের যে ফ্যাসিস্ট সরকার, তার যে পঞ্চম বাহিনী এখানে তৃণমূল, সেই তৃণমূল এরা দুজনের মধ্যে মানে কি করবে? ডাকাতের হাত থেকে বাঁচার জন্যে চোরের কাছে আসছে। তার কারণ আমরা আমাদের যে প্রয়োজনীয় কাজটা, বামপন্থীদের যে প্রয়োজনীয় কাজ, তারা যে বিকল্প হয়ে উঠতে পারে, সেই কাজটা বামপন্থীরা করছেন না, এখনও করছেন না। সেটা তাদের করা দরকার ছিল। না হলে কেন্দ্র এবং রাজ্য যেভাবে অসভ্যতা এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে আপনারা ভেবে দেখুন তো, যে বামফ্রন্ট আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা ছোট ছোট ইস্যু নিয়ে যে ধরনের কাজকর্ম করেছে, আজকে এখানে বামপন্থীদের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, তাতে কোনো হেলদোল নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা অবস্থা। বাংলার মানুষ এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে, এবং বাংলার মানুষ আর যাই হোক না কেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বসবাস করবে না, এটুকু বলতে পারি। দাদা, আমরা আগের দিন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, যে পরিযায়ী শ্রমিক, এবং তারপর পরে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্পের ঘোষণা করলেন, যেখানে পরিযায়ী শ্রমিকদের মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এই যে পুরো বিষয়টা, যেখানে বাইরে তিনি হয়তো মাসে ৬০,০০০ টাকা রোজগার করছেন, সেখানে এখানে এসে ৫,০০০ টাকা ভাতা পাবেন, তার সঙ্গে বাকি না, উনি তো ভাতার ওপরেই চলছেন। যা যা করা দরকার সেগুলো তো উনি করেন না। উনি মানুষকে ভাতা দিয়ে মানুষের কর্মক্ষমতাকে নষ্ট করে দিয়ে যা যা করা প্রয়োজন সেইগুলো করছেন। ওনার তো লক্ষ্য হচ্ছে শুধুমাত্র যাতে দীর্ঘ সময় ধরে ওনার যে ভাই বাহিনী, যে চোর এবং তঞ্চকদের বাহিনী উনি তৈরি করেছেন, তাদেরকে ফিড করানো। তার জন্যে কিছু অংশ উনি ভাতা দেবেন, দুর্গাপুজো কমিটিকে ১,১০,০০০ টাকা দেবেন, এবং সেটাও আবার নিলামের মতো করে ডাক দেবেন। মানে বাংলার সংস্কৃতি কোন জায়গায় নিয়ে গেছেন আমার ভাবলে অবাক লাগে। এবং এই সুশীল সমাজের বুদ্ধিজীবীরা আবার সেখানে তার হয়ে ফেউ 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 মানে ফেউয়ের মতো ল্যাজ নাড়তে নাড়তে তার পেছন পেছন ঘুরে বেড়ায়। বিরক্তিকর একটা অবস্থা হয়ে আছে। আজকে যেটা নিয়ে সবচেয়ে বেশি বলা দরকার সেটা হচ্ছে এই যে ভোটার রোল সংশোধন হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ২০২৯ সালে আজকে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে
জনগণনার মাধ্যমে জনসংখ্যার হিসেব করে আজকে বাংলার লোকসভা সিট কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে 42 থেকে সিটের সংখ্যাটা নেমে আসবে 38-এ, এবং সেটার জন্যে সমস্ত সংখ্যালঘু মানুষ, যে শরণার্থী হিন্দু মানুষজন, মতুয়া মানুষজন যারা রয়েছেন, তাদের নামগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এবং সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার যে কাজগুলো করা দরকার, যে আন্দোলন করা দরকার, দেশের ফেডারেল স্ট্রাকচারটা যাতে টিকে থাকে তার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো কিন্তু করছে না। এমনকি শ্রমকোড তারা মুখে চালু করছে না, কিন্তু কার্যক্ষেত্রে শ্রমকোডের চেয়েও খারাপ জিনিসপত্র করছে। এইগুলো নিয়ে আমার মনে হয় যে বামপন্থীরা ছাড়া সংগঠিত রাজনৈতিক শক্তি বাদে তো কিছু করা সম্ভব নয়। তো সেই জায়গায় নাগরিক আন্দোলনের পাশাপাশি সংগঠিত বাম শক্তি নেমে আসুক এবং নেমে এসে এই দুইয়ের হাত থেকে আমাদের মুক্তি দিক। কদিন আগে একজন বিশিষ্ট লেখক আমাদের বলছিলেন, আমি নামটা বলছি না যেহেতু তার কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি, বলছিলেন যে আসলে বিজেপির সঙ্গে মমতার সম্পর্কটা হচ্ছে ওই বিষ্ণু নারায়ণের সঙ্গে জয় বিজয়ের সম্পর্ক। মানে জয় আর বিজয় বিষ্ণুর দ্বাররক্ষী, আবার তারাই বিভিন্ন জন্মে কেউ শুম্ভ নিশুম্ভ হচ্ছে, কেউ আবার না শুম্ভ নিশুম্ভ না, কেউ হিরণ্যকশিপু আর হিরণক্ষ হচ্ছে, তারপরে শিশুপাল আর কংস হচ্ছে, তারপরে রাবণ আর কুম্ভকর্ণ হচ্ছে। কিন্তু আদতে তারা সব কি না জয় বিজয়ের অবতার। বেসিক্যালি এখানে মমতাও তাই। কিন্তু বামপন্থীদের একাংশের মধ্যে থেকে রটানোর চেষ্টা হচ্ছে বা বলার চেষ্টা হচ্ছে যে বিজেপি আর তৃণমূল এক। নারায়ণ আর জয় বিজয় কি এক? সম্পর্কের বিন্যাসটা এক নয়, সেইটা বুঝতে হবে। এবং সেটা বুঝে বিজেমূল বলে কিছু নেই, কিন্তু যেটা আছে একটা কোলাবোরেশন আছে, এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে। এবং সেই কোলাবোরেশনের একটা পর্যায়ে হচ্ছে আপনার কম্পালশন, বাধ্য হয়ে আপনার সঙ্গে জোটে আসা। এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের লোকজন যেভাবে চুরিচামারি করেছে, তাতে পরিষ্কারভাবে এরা জানে যে বিজেপির সরকারের হাতে এরা যে কোনোভাবে ইডি, সিবিআই ইত্যাদির দ্বারা এরা কিন্তু জেলে যাবে, প্রত্যেকের পেটে দড়ি পড়বে, কোমরে দড়ি পড়বে এদের। সেখানে সেই ভয়টা দেখিয়ে এরা দু একটা ছুটকো ছাটকা কতগুলো খুচরো তৃণমূলীকে তুলছে, জেলে নিয়ে যাচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে। এবং সঙ্গে সঙ্গে তৃণমূল বাহিনী যখনই কোনো গুরুত্বপূর্ণ বিল, একেবারে ধ্বংসাশ্রয়ী মানববিরোধী বিল যখন পাস হচ্ছে, তখন তৃণমূলের সাংসদরা হয় অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন, নয়তো ওয়াকআউট করে যাচ্ছেন। এই হচ্ছে তাদের কৌশল। এই কৌশলটা তারা নিতে বাধ্য হচ্ছে, কারণ তারা জানে যে সিবিআই, ইডি ইত্যাদি হাতে তারা ধরা পড়ে যেতে পারে। এই জুজুটা দেখিয়ে ক্ষমতা দখল না করেও যা যা করা প্রয়োজন সেটা তারা করছে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, মোহন ভাগবত একটা সাংঘাতিক কথা বলেছে, সেটা হচ্ছে যদি রাজ্যে দেখো যে তোমরা দখল করতে পারছো, বিজেপির উদ্দেশ্যে বলা, যদি দেখো যে পশ্চিমবঙ্গকে তোমরা দখল করতে পারছো তাহলে দখল করে নাও, কিন্তু যদি দেখো যে দখল করতে পারছো না, তাহলে বাম বিরোধী ভোটকে, বাম বিরোধী জনসমর্থনকে কোনোভাবে তোমরা ভাগ হতে দিও না, তাহলে কিন্তু বামরা আবার ফিরে আসবে। এখন এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করার কিন্তু প্রয়োজন আছে, কারণ মাস্টার মাইন্ড হচ্ছে আরএসএস, বিজেপি তার ইলেকটোরাল ঘুঁটি, তৃণমূল তার ওই জয় বিজয়ের মতো চাকর বাকর বিশেষ। তো সেই কারণে সে ঠিক করে দিচ্ছে কি হবে কি না হবে। এবং বিজেপি এখানে যতই চিৎকার চেঁচামেচি করুক, আদতে কিছু করবে না। যতটা ঝাঁপানো দরকার ততটা তারা ঝাঁপাবে না। এবং এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে যে কোনো নির্বাচনেই বিজেপি প্রধান টার্গেট হতে পারে। বিজেপি যদি আটকে দেওয়া যায়, যদি বিজেপিকে সার্বিকভাবে আটকে দেওয়া যায়, তাহলে এখানে তৃণমূলকেও আটকে দেওয়া যাবে। কারণ তৃণমূল টিকে আছে কারণ বিজেপি কেন্দ্রে বসে আছে। আরএসএস এবং বিজেপি হচ্ছে মূল লক্ষ্যবস্তু, এইটা মাথায় রাখা উচিত।